সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই কামারখন্দ উপজেলার বহুল আলোচিত ফেসবুক পেজ দৈনিক কামারখন্দের নিয়মিত সাপ্তাহিক সরাসরি টক শো আমার কামারখন্দ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সংগঠনগুলোর ভূমিকা। আজকে আমাদের সামনে যে তিনজন অতিথি উপস্থিত আছেন তারা হলো পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন, বারাকান্দি উত্তরা তরুণ সংঘের সাধারণ সম্পাদক রাসেল খান, বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন রেজা। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। যারা এই পেজের সাথে যুক্ত আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের পাশে গিয়েও আমরা আমাদের শুরু করছি। আমিও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই কামারখন্দ প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক গোলাম কিবরিয়া এবং দুলাল হোসেন মন্ডল সহ সকল সদস্য এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণরূপে সাপোর্ট দেওয়ার জন্য কামারখন্দ প্রেস ক্লাবের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা শুরু করছি আজকের আলোচনা। আমরা সর্বপ্রথম পরিচয় পর্বে যাব। আমি সর্বপ্রথম মুন ভাইয়ের কাছে তার পরিচয় জানতে চাই। আমি মোহাম্মদ সাজিদ হাসান মুন, পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছি। আমি মোহাম্মদ রাসেল খান, বারাকান্দি উত্তরা তরুণ সংঘের সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমি মোহাম্মদ মামুন রেজা, বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার পরিবেশ বিষয়ক সম্পাদক এবং প্রতিষ্ঠাকারী সভাপতি। ধন্যবাদ। মামুন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, করোনা তো আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ। এই করোনা মোকাবেলায় বিগত দিনগুলিতে আপনাদের যে সংগঠনটা আছে সেই সংগঠনের কি ভূমিকা ছিল? ধন্যবাদ আপনাকে একটা ভালো প্রশ্ন করার জন্য। আসলে আমাদের বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সমাজের অনেক কার্যক্রম আমরা পর্যন্ত পরিচালিত করে এসেছি। বিগত 3 বছরে আমরা অনেক কাজ করেছি, কিন্তু গত বছর যে আমাদের মার্চ থেকে 4 মার্চ আমাদের প্রথম করোনা রোগী বাংলাদেশে শনাক্ত হয়। তারপর থেকে যখন হচ্ছে 17 মার্চের পর যখন পুরো বাংলাদেশে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়, তারপর থেকে লকডাউন। তার মাঝে আমরা আমাদের বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা থেকে হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম আসলে পরিচালিত করে এসেছি। এর মধ্যে হচ্ছে যে প্রথমে আমরা যে কার্যটি সম্পাদন করি সেটা হচ্ছে গ্রামের প্রত্যেক পাড়া সচেতনতা সৃষ্টির জন্য আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন করি। আমাদের যারা হচ্ছে ভলেন্টিয়ার আছে, আমাদের সংগঠনের যারা সদস্য আছে, তারা প্রত্যেক পাড়ায় গিয়ে পাড়ার যে সদস্য পাড়ার যে মানুষদের তাদের মাঝে একটা মেসেজ দিয়ে আসে আসলে করোনা আসলে কি। প্রথমে তো বাংলাদেশে সবাই তো আসলে প্রথমে ওইভাবে বুঝতে পারে না আসলে করোনা ভাইরাসের ভয়াবহতা এবং করোনা ভাইরাস আসলে এটা আসলে কি, কোন ধরনের ভাইরাস, কি ধরনের এটা হচ্ছে কি রকম, সেটা আসলে তাদের মাঝে আসলে আমাদের প্রথম কাজ ছিল তাদের এই মেসেজটা তাদের কাছে পৌঁছানো, যে আসলে আমাদের দেশে যে ভাইরাসটা এসেছে এটার ভয়াবহতা কত। তারপরে আমরা আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে আমরা করোনার জন্য হচ্ছে লিফলেট প্রদান করি, গ্রামের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি করোনার একটা লিফলেট, যেটা হচ্ছে আমাদের সংগঠনের তৈরি, কিভাবে হচ্ছে কি সচেতনতার জন্য এবং কি কি করতে হবে করোনা মোকাবেলায়, এই বিষয়ে আমরা একটা লিফলেট প্রদান করি। এরপর আমরা সংগঠনের অর্থায়নে গ্রামের সকলের মাঝে আমরা মাস্ক এবং সাবান বিতরণ করি। এরপর হচ্ছে গ্রামের সকল মসজিদ এবং মন্দির, মাদ্রাসা, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ স্থান আছে সেই জায়গাগুলো আমরা হচ্ছে কীটনাশক ভাইরাস রোধে যে ভাইরাস রোধে হচ্ছে জীবাণুনাশক আমরা হচ্ছে স্প্রে করি। এরপর গ্রামের সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটা ছিল যে কার্যক্রম ছিল, গ্রামের সকল মুরব্বীদের আমরা একত্রিত করে
একটা সামাজিক বৈঠক হয়, সেখানে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই আমাদের গ্রামটা একটু আংশিক লকডাউনে নিয়ে আসবো, লকডাউনের আওতায় নিয়ে আসবো। এর জন্য হচ্ছে আমরা গ্রামের প্রবেশদ্বার, মানে আমাদের গ্রামের যে মেইন প্রবেশদ্বার, সেখানে হচ্ছে আমরা লকডাউনের ব্যবস্থা করি এবং অন্য কোনো গ্রাম থেকে কিংবা হচ্ছে বিনা কারণে আমরা গ্রামে প্রবেশ করতে দেইনি। আহ, যার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোনো আচ্ছা, আপনি বলতে চাইছেন যে আপনার যে সংগঠন সেটা আপনাদের গ্রাম ভিত্তিক, মানে আমাদের একটা গ্রাম নিয়ে যে আমাদের কার্যক্রম করোনা ভাইরাসের মোকাবেলায় আপনারা আমরা সবাই কাজ করেছেন। ঠিক আছে, জি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি পরে আসবো। আমি আসতে যাচ্ছি রাসেল ভাইয়ের কাছে। আপনার কাছে ঠিক একই প্রশ্ন, আপনার সংগঠনটি এই করোনা ভাইরাস মোকাবেলা বা প্রাকৃতিক যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা বিগত দিনগুলোতে কি কি কার্যক্রম করেছে? যে প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে, আমাকে এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আমার সংগঠনের পক্ষ থেকে, বারাকান্দি উত্তরা তরুণ সংঘের পক্ষ থেকে আপনার এই পেজের সাথে যারা সংশ্লিষ্ট সবাই আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন কথা হলো যে স্বেচ্ছাসেবী যারা আছে তারা কিন্তু ওই সবাই এক লেভেলের কাজ করে আসছে, তার মধ্যে কিছু ভিন্নতা থাকে। তো সেই ভিন্নতার ক্ষেত্রে আমাদের দেখা গেছে আমরা সংগঠনটা স্টার্ট করি খুব অল্প সময়। খুব অল্প সময় আমরা 10ই জানুয়ারি 2020-এ, 10ই জানুয়ারি স্টার্ট করি। তখন আমরা স্টার্টিং এ কাজ চালাতে থাকি। এর মধ্যেই করোনা ভাইরাসের একটা মহামারী রূপ ধারণ করতে শুরু করে, আজকে বাংলাদেশে আসে। তো সেখান থেকেই শুরু হয়। তো আমাদের আসলে কিছু করার জন্য মানে চাহিদা জেগে ওঠে যে আসলে কি করবো, কিছু করা উচিত। তো প্রথমত আমরা চিন্তা ভাবনা করে আমাদের যে নিজস্ব কিছু থাকে অর্থ, আমার সবাই তো স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো ওইখান থেকে আমাদের নিজস্ব কিছু অর্থ, আমাদের কিছু উপদেষ্টা মন্ডলীর সাথে থেকে বসে তাদের কাছ থেকে কিছু অর্থ, এইভাবে আমরা প্রায় 50টা ফ্যামিলিকে একদম খাদ্যদ্রব্য রোজার প্রথমে এই কাজটা তাদের করি। 50টা ফ্যামিলিকে খাদ্যদ্রব্য দিই। সেখানে চাল ডাল থেকে শুরু করে ফল এভরিথিং ছিল। আর তারপরে যেটা হয় সেটা হলো যে আমরা আমাদের অর্থের যোগান দিতে পারি না। আমরা যে পরবর্তী নেক্সট স্টেপে কি করব সেরকম কিছু করার মতো যে অর্থ দরকার, এই অর্থটা আমরা খুব একটা পাচ্ছি না। তো তখন একটা সিজন ছিল, ধান কাটার সিজন। আমরা চিন্তা করলাম যে আমরা সবাই বসেই আছি, দেখা যাক, আমরা তো সবাই কম বেশি কাজ করছি বাড়িতে। তো আমরা ওই চিন্তা ভাবনা থেকেই আসলে ধান কাটা শুরু করি। প্রায় 20 দিনের মতো আমরা ধান কাটি, 40 জন সদস্য। 20 দিনের মতো ধান কাটি। ধান কাটার পর ওইখান থেকে আমাদের ভালো একটা অ্যামাউন্ট আসে, মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আসে। ওইখান থেকে ওই অ্যামাউন্ট আমাদের আসে। আর আমাদের কিছু উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টা ডক্টর রেজাউল ভাই, উনি আমাদেরকে একটা বিগ অ্যামাউন্ট দেয়, প্রায় 50,000 টাকা ডোনার হিসেবে। উনি আমাদের উপদেষ্টা। তার উপদেষ্টা যারা আছে তাদের থেকে কিছু করে নেই, আমরা নিজেরা তারপরে যা পারি এই দেওয়ার পরে 100টা ফ্যামিলিকে আমরা আহ, ঈদের উপহার বলতে ঈদের দিন যে খাবার মিষ্টান্ন যে আছে, চিনি, সেমাই, লাচ্ছি, আর হলো আপনার বিভিন্ন উপকার করে। হ্যাঁ, তারপরে 500 টাকা করে নগদ, এটা আমরা 100 ফ্যামিলিকে দিই। দেওয়ার পর এটা তারপরে বিভিন্ন ভাবে ধারাবাহিকতার সাথে আমরা যে কাজগুলো করে আসতেছি, স্যানিটাইজার, বিভিন্ন মাস্ক, অনেক দিক আমরা করোনার মধ্যে যতটুকু করা তার করছি। তারপরেও বাইরে থেকে যে চেষ্টা করছি যে শিক্ষা দিকে আমরা অগ্রসর হচ্ছি। আহ, আমাদের গ্রামের বা পাড়ার বা আমাদের ওয়ার্ডের বা আমাদের পার্শ্ববর্তী গ্রাম তাদের করা আছে, ওইখানে মানে যেখানে যেরকম পারছি আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি আমরা কিছু করার। আমি এখন আসতে যাচ্ছি পাই ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদুল ভাইয়ের কাছে। আমরা জানি পাই ফাউন্ডেশন একটা আন্তর্জাতিক সংস্থা বানাচ্ছে, যে দেশের বাইরেও কিছু কিছু কাজ এখানে চলে, দেশের মধ্যে তো খুব বড় বিস্তার করেছে। এই সংগঠনটা নিয়ে আপনার কি মত? সর্বপ্রথম আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা যে অর্থনৈতিক কাজ করি এই অর্থগুলো হচ্ছে আমাদের ফেসবুকের মাধ্যমে বন্ধুগুলো আছে এবং আত্মীয় স্বজন, তাদের অর্থগুলো দিয়ে আমাদের ফাউন্ডেশন চলে। যখন কোনো প্রোগ্রাম থাকে, যদি তখন অর্থ না থাকে, তখন আমরা আমাদের যে 8জন মেম্বার আছে, আমরা যে ফাউন্ডেশন চালাই, এই 8জন আমরা আমাদের অর্থ দিয়ে আমরা চালাই। আর আমি একবার ধন্যবাদ জানাই হচ্ছে দৈনিক আজকে সিরাজগঞ্জ, সরি দৈনিক কামারখন্দ এই পেজ থেকে এবং ঢাকা পিস ফাউন্ডেশন যে প্রোগ্রামটা হচ্ছে কামারখন্দে, আমি এই প্রোগ্রাম যে উদ্যোক্তা সবাইকে পাই ফাউন্ডেশন পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে
আমরা যারা পাইপ কাজ করি, প্রথমত হচ্ছে আমাদের একটু দায়িত্ব একটু বেশি থাকে, কারণ আমরা হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে পুরো বাংলাদেশ, আমাদের সব জায়গায় দেখতে হয়, কাজ করতে হয়। আমাদের ফাউন্ডেশন গুলো আমরা 16 সাল থেকে আমাদের কাজগুলো করি। আমাদের প্রথম আমরা কাজ করি হচ্ছে আমরা রোহিঙ্গা ইভেন্টে, এখানে আমরা 4 মাস ক্যাম্প করি রোহিঙ্গা ইভেন্টে। আর দ্বিতীয়ত, আর যেহেতু আজকে প্রোগ্রাম পুরোনো সর্বত বলছি যে আজকে যে আপডেট দিন খায়, যখন 24 তারিখ থেকে সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেল, তখন তো তাদের আর ইনকাম নাই। তখন আমরা এই সর্বপ্রথম যে আমরা 3 ফিট দূরত্ব করে বিদ্যুৎ দিয়ে আমরা ঢাকা উত্তরা বস্তিগুলোতে আমরা তখন এই টার্গেট প্রোগ্রামগুলো শুরু করি। তারপর হচ্ছে যে বাজারগুলো আছে, বাজারগুলোতে স্প্রে করা। আর ঢাকায় যখন আপনার টিসিবি পণ্যগুলো দেয়, পণ্যতে এগুলো কোনো নিয়ন্ত্রণ ছিল না, তখন আমরা উত্তরা যত টিসিবি পণ্য ছিল, তখন আমাদের অ্যাকশন নিয়েছি, এসে আমরা গোলবৃত্ত করে দিই। গোলবৃত্ত করে দেওয়ার কারণে ওই তখন মানুষ ওই 3 ফিট দূরত্বে আমরা ওটা মনিটরিং করতাম। হ্যাঁ, ইতিমধ্যে আমরা এই করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে আমরা অলরেডি 2 দিন আমরা কামারবন্দের মানুষকে সচেতন করার জন্য মাস্ক বিতরণ করছি, সচেতন করতেছি। আমরা তাদের জানাচ্ছি যে এইভাবে চলতে হবে। আমাদের এই 2 দিনে আমাদের সাথে উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সুমন ছিলেন, কামারবন্দের সাংবাদিক বন্ধু সবাই ছিলেন, এবং আজকে ছিলেন আমাদের সাথে। আচ্ছা, ধন্যবাদ মামুন ভাইকে। আমি আবারও মামুন ভাইয়ের কাছে যাচ্ছি। আপনাদের এই সংগঠনটি করোনা ভাইরাস প্রাকৃতিক দুর্যোগ এর বাইরেও কি আপনারা অন্য কোনো কাজ করে থাকেন কিনা? জি, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সংগঠনটা আসলে করোনা ভাইরাসের জন্য প্রতিষ্ঠিত হয়নি। আমাদের সংগঠন প্রতিষ্ঠিত অলরেডি আমরা হচ্ছে 4 বছর পদার্পণ করছি। তো আমাদের সংগঠনের আসলে প্রথম থেকে যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের আশেপাশের আমাদের গ্রামে সবার মানে হচ্ছে মাঝে হচ্ছে একটা মানে আমরা সামাজিক সংগঠন যে কাজগুলো করে থাকি আমরা সবগুলো কাজই করে থাকি। মানে বাল্য বিবাহ রোধে আমরা জনসচেতনতা ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্যাম্পেইন করেছি, মানে সেমিনার করেছি। তারপরে হচ্ছে আমরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং তাদের ফ্রি সেমিনার, আমাদের যারা হচ্ছে অনেকেই আমাদের সংগঠনের যে সকল সদস্যরা হচ্ছে বিভিন্ন মানে বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে মানে তারা অধ্যয়ন করছে, তাদের মাধ্যমে হচ্ছে আমরা ফ্রি সেমিনার শিক্ষাক্ষেত্রে আরো অনেক কাজ করেছি। আর তারপর প্রতি বছর আমাদের একটা ইয়া থাকে যে প্রতি বছর হচ্ছে গ্রাম এবং আশেপাশে হচ্ছে গরিব এবং দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। তারপর হচ্ছে প্রতি পূজায় আসলে পূজায় হচ্ছে যারা আমাদের গ্রামে হিন্দু আছে তাদের যারা হচ্ছে দুস্থ আছে তাদের মধ্যে হচ্ছে আমরা খাদ্য সামগ্রী এবং মানে পোশাক এগুলো হচ্ছে বিতরণ করে থাকি। এছাড়া হচ্ছে আমরা প্রতি বছর পরিবেশের ভারসাম্য রক্ষা বৃক্ষরোপণ, যেটা হচ্ছে আমি তো আমাদের সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক, এই দায়িত্বটা আমার থাকে হচ্ছে প্রতি বছর আমরা বিগত 3 বছরে হচ্ছে বৃক্ষরোপণ এবং অনেক বড় বড় আকারে আমরা বৃক্ষরোপণ করেছি। এবছর আমরা প্রায় 120টা হচ্ছে সুপারি গাছে হচ্ছে সুপারি গাছ লাগাইছি। তাছাড়া হচ্ছে আমরা প্রায় 500টা হচ্ছে তাল বীজ রোপণ করেছি এবং তাল বীজ যেদিন রোপণ করি ওই দিন হচ্ছে আমাদের মুন ভাই ওইখানে ছিলেন আমাদের মাঝে, ভাইয়ের মনে নাই। তো এভাবে হচ্ছে আমরা আরো অনেক ধরনের হচ্ছে সামাজিক কার্যক্রম আমাদের হচ্ছে সংগঠনের প্রত্যেকটা এক একটা সেক্টর আছে। যেমন আমি পরিবেশ বিষয়ক সম্পাদক, আমার কাজ হচ্ছে বৃক্ষরোপণ রিলেটেড অনেক সব কাজগুলো যেমন কি আসলে থেকে থাকে সব প্রত্যেকটা সংগঠন। আচ্ছা, আপনাদের এই সংগঠনটি পরিচালনার ক্ষেত্রে আর্থিক তো অবশ্যই একটা ব্যবস্থা আছে, সেই আর্থিক দিকটা আসলে ম্যানেজ হয় কিভাবে? আমাদের সংগঠন আসলে নিজস্ব অর্থায়নে চলে। আমরা আসলে বাইরে থেকে ওইভাবে কোনো ডোনেশন পাই না। আমাদের প্রত্যেক সদস্যের একটা মাসিক উন্নয়ন ফি দিতে হয় সংগঠনের পরিচালনার জন্য। তারা আসলে নিয়মিত আমাদের 50 জন সদস্য আছে, তারা নিয়মিত মাসিক উন্নয়ন ফিটা পরিশোধ করে। হচ্ছে এটা হচ্ছে যারা চাকরিজীবী আছে তারা একটু বেশি অ্যামাউন্ট দেয়, আমরা যারা স্টুডেন্ট আছি তারা কম অ্যামাউন্ট দেয়। এছাড়া হচ্ছে আমাদের 10 জন উপদেষ্টা আছে, তারা তাদের কাছে আমরা যখন বড় কোনো প্রোগ্রাম নিয়ে যাই, যেমন আমরা করোনার সময় 120টা ফ্যামিলিকে হচ্ছে আমরা খাদ্যদ্রব্য তারপরে হচ্ছে এগুলো হচ্ছে বিতরণ করি, তখন হচ্ছে আমরা উপদেষ্টাদের কাছ থেকে হচ্ছে আমাদের কিছু অ্যামাউন্ট করে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি রাসেল ভাইয়ের কাছে আরেকবার যাব।
যুব সমাজ তো দেশের দরকার। আমাদের কামারখন্দে অনেক গ্রামে এরকম সংগঠন তৈরি হয়েছে, অনেক বিভিন্ন ক্লাব মানে কেন্দ্র করে অনেক সংগঠন তৈরি হয়েছে। তো আপনাদের যে সংগঠনটা আমি বিভিন্ন পত্রিকা দেখেছি আপনারা বিভিন্ন কার্যক্রম করে থাকেন। তো কামারখন্দে অনেক সংগঠন শুধু নামমাত্র মানে গড়ে উঠেছে, কিন্তু তাদের কোনো কার্যক্রম নেই। তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? এখন দেখেন, শুধু যদি পিকনিক করার জন্য সংগঠন বা ক্লাব করি তাহলে তো হবে না। যারা স্বেচ্ছাসেবী মানে সংগঠনের আগে স্বেচ্ছাসেবী লেখে, তাদের উচিত কিছু একটা করা। আমাদের আসলে বললেন যুব সমাজের আসলে দায়বদ্ধতা আছে, অবশ্যই আছে। তো যুব সমাজ, তরুণ সমাজ যদি না এগিয়ে আসে, কোনো দেশ বা কোনো জাতি কখনোই খুব তাড়াতাড়ি বা ভালোভাবে ডেভেলপ করতে পারে না। এটা একদম বাস্তব কথা। তো এখন তাদের উদ্দেশ্য আমি আসলে খুব ছোট মানুষ, তাদের উদ্দেশ্য সেরকম কিছু বলার নাই। আমার শুধু একটা কথাই বলার আছে যে আমাদের স্থানীয় যারা প্রশাসন আছে বা আহ, উপজেলা চেয়ারম্যান আছে, স্থানীয় পর্যায়ে যারা নেতা কর্মী আছে, তাদের কাছে একটা অনুরোধ যে আপনারা একটু এই তরুণ সমাজকে এই দিকে উদ্বুদ্ধ করেন। কারণ কি, খেলাধুলা পাশাপাশি এই সাংগঠনিক যে কাজকর্ম থাকে, এগুলো যদি তারা ইনভলভ হয়, তাহলে একটা দেশ এবং জাতির উন্নতি হবে। শুধু একটা গ্রামের না বা একটা পাড়ার না, একটা গ্রাম বা পাড়া থেকে যখন একটা দুইটা ছেলে এরকম ভাবে থাকবে, তখন দেখা যাবে যে না, পুরা দেশে একটা উন্নয়ন হবে। এই মেসেজটুকুই যে আমাদের সমাজের যারা দায়িত্বে আছে, তাদের এই দায়িত্ব নিতে হবে, তাদের দায়িত্ববান হতে হবে। তাহলেই আমি মনে করি যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ ভালো দিকে আগাবে। ধন্যবাদ আপনাকে। আমি হিমুনদার কাছে ভাইয়ের একটা কথা নিয়ে যাব যে আমাদের কামারখন্দের যে বিভিন্ন সংগঠন আসলে মানে আসলেই কি সেগুলো পিকনিক খাওয়ার সংগঠন? অনেক আছে তো আমাদের সংগঠন আছে, কিছু সংগঠন আছে সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু কাজ করে থাকে, কিন্তু অধিকাংশ সংগঠনই দেখা যায় না তাদের মাঠে কোনো কাজ করা, তাদের দিনে কোনো উন্নয়নমূলক কাজ করা। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, ওনার সাথে আমি কিছুটা হলে একমত। আপনারা দেখেন প্রত্যেকটা গ্রামে কিন্তু ক্লাব বা সংগঠন আছে, প্রত্যেকটা গ্রামে দেখবেন হয়তো যুব উন্নয়ন ক্লাব বা তরুণ সংঘ এরকম নাম থেকে অনেক ক্লাব আছে। প্রত্যেক ক্লাব থেকে জায়গা থেকে যদি কোনো কিছু করে, তাহলে কিন্তু আমাদের যুব সমাজ ভালো এগিয়ে যাবে। যেমন ধরেন একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডে এই ক্লাবটা আছে, এই ক্লাব যদি উদ্যোগ নেয় যে আমার এই খেলা হবে, আসলে মাদক ছেড়ে পরিকল্পিত মাদকটা কিন্তু একটা অবস্থা। আপনি যে এলাকায় যাবেন মাদক আছে, বর্তমান ইয়াবাটা আছে সবচেয়ে বেশি। ইয়াবায় আক্রান্ত দেখবেন অনেক ছেলেমেয়ে এখন আক্রান্ত হয়ে যাচ্ছে। আর আর এখন আরো কিছু সমস্যা আছে যে এই ক্লাবগুলো যদি উদ্যোগ নেয় যে সন্ধ্যার পর কোনো ইয়াং যুব সমাজ খুব বাইরে থাকবে না, তাদের সঙ্গে দেখা করতে পারে, বা এই টাইমে এই সকাল যখন হবে তাদের কোনো ভালো কাজে, তাদের খেলাধুলা বা গাছ লাগানো, অনেক ধরনের কাজ আছে। এই কাজগুলো যদি এরা যদি উন্নত থাকে, তাহলে দেখবেন এরা ওই নেশা বলেন, যাই বলেন, এগুলো কাজে সম্পৃক্ত হবে না। এটা আমি একটু ইনক্লুড করি। আচ্ছা, আপনাকে করবেন তার আগে আমি আপনাকে একটা মানে কথা জানিয়ে রাখি, মাদকের কথা যে বলবো সেই সাথে আর একটা বিষয় আছে, পাবজি, ফ্রি ফায়ার। বর্তমানে এটা একটা মানে নেশার হয়ে গেছে। মাদকের নেশার চাইতে আমার মনে হয় যে এই দিকে এখন বেশি আসক্ত ছেলেপেলে, যুব সমাজ এটাতে বেশি আসক্ত হচ্ছে। এই ব্যাপারে কিছু বলুন। ব্যাপারে আসলে কি বলবো এখন, খেলাধুলা মানে পাবজি বা এটা এই আসক্ত হচ্ছে কি জন্য? আর একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করছি যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা এইদিকে বা ছেলেমেয়েরা এইদিকে কিন্তু ঝুঁকছে। আসলে খুব সহজ ব্যাপারটা, কিন্তু খুব সহজ, খেলাটা খুব সহজ। মানে ফোন পাচ্ছে, খেলছে। এদিকে অভিভাবকদেরকে সচেতন হতে হবে, আমি একটা তাহলে মনে হয় হবে। সেটা কারণ অভিভাবকরাই দায়ী। হ্যাঁ, না, আমি একটা জিনিস সেটা হচ্ছে যে আসলে এই পাবজি, ফ্রি ফায়ার এত বিস্তারের জন্য কিন্তু করোনা ভাইরাস একদিক দিয়ে দেয়। সেটা কিভাবে আমি বলি, স্কুল কলেজ কিন্তু আমাদের বন্ধ। স্কুল কলেজ বন্ধ হওয়ার কারণ হচ্ছে করোনা। আর এই স্কুল কলেজ বন্ধ হওয়ার কারণে মানে ছেলে মেয়ে, যারা বাচ্চা ছেলে মেয়ে আছে, তারা আসলে অনেক সময় পাচ্ছে, আসলে তাদের পড়াশোনার প্রতি হচ্ছে ওইভাবে প্রেশার নাই। সো এইখান থেকে হচ্ছে তারা আসলে পাবজি, ফ্রি ফায়ারে বেশি ইনভলভ হচ্ছে। আমি মনে করি যখন স্কুল কলেজ খুলবে তখন অনেকটা কমে যাবে। আর তারপরে হচ্ছে বাবা মাদের একটা অনেক বড় ভূমিকা পালন করতে হবে, তাদের সন্তান যেন এদিকে হচ্ছে ধাবিত না হয়। তাদের এখানে আমি একটা উদাহরণ দেই, জি, ছোট্ট বলেন। একটা উদাহরণ দেই। হচ্ছে আহ, একটা ছেলের বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো যে বাবা তুই দিনে কত টুক দৌড়াস, কত মাইল দৌড়াস? ছেলে তখন উত্তর দিল যে আমি সারাদিনই দৌড়াই। তো কোথায় দৌড়াস? আমি মোবাইলে দৌড়াই। এখন এই মোবাইলে দৌড়ানো আর মাঠে ঘাটে দৌড়ানো ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা, প্রত্যেক গ্রামে কিন্তু মাঠ নেই, খেলার মাঠ নেই।
শুধু করোনা ভাইরাস দায়ী করলে হবে না, আমার মনে হয় যে খেলার মাঠটাও এখানে দায়ী। এই ব্যাপারটা না, আংশিক একটা দায়ী আছে। আমি একটু বলি, আপনি যে বলছেন এই যে করোনা, আমি তো এটা মনে করি যেগুলা হচ্ছে আপনার এই 18 বছর নিচে ছেলেপেলে, এই এখন তো ম্যাক্সিমাম তো 12-14 বছর ছেলেপেলেরা পাবজি বেশি খেলে। একজনের কিন্তু ফ্যামিলি দেয়। হ্যাঁ, আমি যেটা মনে করি একজনের ফ্যামিলি দেয়। আমার ছেলেকে 10 বছর 12 বছর বয়সে আমি কেন অ্যান্ড্রয়েড মোবাইল দেব? আমার ছেলেকে যদি আমি একটা বই কিনে দিতাম, অ্যান্ড্রয়েড মোবাইল হচ্ছে আমি বই কিনে দিই, জ্ঞানের বইগুলো যে কিনে দিতে পারি না। আমি যদি আমার ছেলেকে একটা খেলার প্রতি বা একটা ভালো কাজের প্রতি উৎসাহ করি, আমার ছেলে কিন্তু ওই দিকে যাবে। কিন্তু আমি জানি আমার ছেলে কোনটা চাই, আমি কোনটা কিনে দিলাম। অভিভাবক যেদিকে নেন। সব গ্রাম অঞ্চলে দেখা যায় কি বাইকের নামে ছোটখাটো মাঠ থাকে। আচ্ছা, হ্যাঁ, শহর অঞ্চল যেটা নাই, কিন্তু গ্রাম অঞ্চলে থাকে। প্রায় খেলার মাঠ আছে। আপনি দেখবেন প্রায় গ্রামে একটা করে খেলার মাঠ আছে। এইদিকে এই খেলার মাঠ আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মানে পুরোপুরি তো আমি দায়ী করতেছি না, আংশিক একটা মানে কথা বলছি যে স্কুল কলেজ গুলোতে কিন্তু অনেক এই করোনা ভাইরাস একটা যে দুর্যোগের কারণ, আমার মনে হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী। জি অবশ্যই। শিক্ষার্থী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে। মানে কিশোর কিশোর যারা শিক্ষার্থী, তার কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার থেকে সমাধান, মানে আপনি কি মনে করেন কি বলে এটা আসলে, মানে আপনাদের সংগঠন থেকে কি কোনো ধরনের উদ্যোগ, মানে ফ্রি টিউশন বাড়ি বাড়ি গিয়ে এরকম কিছু উদ্যোগ নিবে কি নিচ্ছে কিনা? আসলে এখানে হচ্ছে করোনা ভাইরাসের কারণে যে পুরো বাংলাদেশে আসলে শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। আমি নিজেও শিক্ষার্থী, আমার নিজেরও ক্ষতি হচ্ছে। সো এখানে হচ্ছে যে আমরা ফ্রি টিউশন ব্যাপারটা আসলে আমরা অলরেডি চালু করেছিলাম। আসলে একটা জিনিস দেখবেন যে আসলে ফ্রি জিনিস কেউ খায় না। মানে আমরা যদি ফ্রি টিউশনই মানে ফ্রি টিউশন মানে ফ্রি পড়াতে চাই, আসলে কেউ ওখানে আসবে না, মানে আসে না। মানে ফ্রি ব্যাপারটা আসলে কেউ খায় না। তো এখান থেকে হচ্ছে চালু করার পর যখন দেখলাম আসলে আমাদের স্টুডেন্ট ওইভাবে হচ্ছে না, এর আগে একবার চালু করা হয়েছিল, স্টুডেন্ট ওইভাবে হচ্ছে না, তখন আসলে জিনিসটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তো আমরা যদি এখানে মানে আমাদের উদ্যোগটা হচ্ছে আমরা একটা আসলে আমরা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে আছি। আমরা তো মানে চাইলে হচ্ছে মানে বাইরে যেতে পারি না। আমাদের সংগঠন আমাদের আশেপাশে গ্রামের আশেপাশে এখানে কাজ করে। তো আমি মনে করি যে শিক্ষার্থীদের যে ক্ষতিটা হচ্ছে এটা পূরণ করার জন্য আসলে তার যে ফ্যামিলি আছে, ফ্যামিলি সবচেয়ে বড় ইফেক্টিভ ভূমিকা পালন করতে হবে। আর তার ছেলে মেয়ে যেন পড়াশোনা করে, তার ছেলে মেয়েকে যে কোনো বাসায় কোনো টিউটর দিয়ে যদি পড়াশোনাটা একটু কন্টিনিউ করানো যায়, তাহলে অবশ্যই তাদের ক্ষতিটা কিছুটা হলে হচ্ছে কমে আসবে, পুরোপুরি কমানো সম্ভব। যেমন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। আমরা তো করোনা দ্বিতীয় ঢেউয়ের কথা বললাম, এই করোনা দ্বিতীয় ঢেউয়ে আপনাদের সংগঠন এর সামনে কি কোনো উদ্যোগ রয়েছে কিনা? আমাদের সংগঠন প্রতিটা দুর্যোগে আমরা সবসময় প্রস্তুতি থাকি। ইনশাআল্লাহ এই গত বছরের মতো এবার আমাদের প্রস্তুতি রয়েছে। যদি আবার আমরা তো এখন তো এই সচেতন নেই, আমরা প্রোগ্রামগুলো করতেছি। আর হচ্ছে আপনার যদি আবার লকডাউন হয়, আমরা আমাদের পুরো প্রস্তুতি আছে তাদের, যদি আবার ওই লকডাউন হয় যারা নিম্নবিত্ত মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য আবার আমরা এই দানের ব্যবস্থা করব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন কামারকুন্দ পেজের আয়োজনে সরাসরি লাইভ টক শো আমার কামারকুন্দ। আমাদের মিডিয়া পার্টনার কামারকুন্দ টিভি। আপনারা চাইলে এই অনুষ্ঠানটি পরবর্তীতে ইউটিউব চ্যানেল কামারকুন্দ টিভি থেকে ডাউনলোড করে দেখতে পারবেন অথবা সরাসরি দেখতে পারবেন, এবং তার জন্য আপনারা কামারকুন্দ টিভিতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার বিষয় সম্পাদক মোহাম্মদ ভাইকে, বারাকান্দি উত্তর তরুণ সংঘ সম্পাদক ধন্যবাদ। রাসেল খান এবং পারি ফাউন্ডেশন দপ্তর সম্পাদক সাজিদ মুন ভাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকের আয়োজক আমাদের কামারকুন্দ ফেসবুক পেজের প্রত্যেক যারা হচ্ছে এই পেজে নিয়োজিত আছে সকলকে ধন্যবাদ। আসলে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদের সংগঠনকে হচ্ছে আপ্যায়ন মানে সংগঠনকে ইনভাইট করার জন্য। আর ধন্যবাদ ঢাকা বীজ ভান্ডার যারা হচ্ছে সংগঠন মানে তাদের হচ্ছে পরিবেশনা হচ্ছে আজকের এই ফেসবুক লাইভ। আর আমি মানে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হচ্ছে করোনা মোকাবেলায় সবসময় সচেতন থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন যেন হচ্ছে যে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তারপরে ছেলে মেয়েদেরকে হচ্ছে অবশ্যই পড়াশোনার ব্যাপারে এবং পাবজি ফ্রি ফায়ার যে খেলার কথা হচ্ছে সেই দিক দিয়েও মানে অনেক সচেতন থাকার চেষ্টা করবেন। সবাইকে দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ সর্বপ্রথম আপনাদের মানে এই অনুষ্ঠানে আমাদেরকে মনোনীত করার জন্য। এখন দর্শকদের উদ্দেশ্যে একটু এতটুকুই বলতে চাই, সামাজিক সচেতনতা না থাকলে আমরা এই করোনা ভাইরাস মোকাবেলা করতে পারবো না।
যতটুকু ছিল আমাদের করোনা মোকাবেলায় আমরা যে একটা নিম্নমুখী চলে গিয়েছিলাম, আমাদের করোনা অনেক কমে গিয়েছিল, এটা হলো আমাদের সামাজিক সচেতনতা বেশি ছিল। তো এখন আসলে আমাদের মূল লক্ষ্যই হলো এই করোনা ভাইরাসটাকে মোকাবেলা করা, আর তার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। তো আমি আশা করবো সবাইকে আশা করি সবাইকে এই কথাই বলবো, আপনারা ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন, আর পাশাপাশি সবাই একটু সচেতনতা বৃদ্ধি রাখবেন নিজের মনের মধ্যে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আশিক সরকার। পরবর্তীতে একই সময় একই দিনে আবারও দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।